বাংলা এক রহস্যঘেরা জনপদ। নদীমাতৃক এই দেশটি যুগে যুগে বহু সাম্রাজ্যের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এই বুকে পা রেখেছেন বহু শাসক, রাজা, সম্রাট। তারা এনেছেন শাসন, সংস্কৃতি, ধর্ম আর বিদ্রোহ। আজ আমরা জানব কোন সাম্রাজ্য বাংলার এই জনপদে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল এবং তা কিভাবে এবং কেন। যেহেতু আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী সাম্রাজ্য নিয়ে, সেক্ষেত্রে সবার প্রথমে যে নামটি উঠে আসে তা হলো মুঘল সাম্রাজ্য। ১৬ শতকের শেষ ভাগে বাংলায় মুঘলদের প্রবেশ ঘটে। তারা বাংলাকে দেখেছিল একটি নতুন সম্ভাবনাময় ভূখণ্ড হিসেবে, শুধুমাত্র একটি প্রদেশ হিসেবে নয়। তখন থেকেই শুরু হয় ইতিহাসের এক নতুন অধ্যায়। মুঘল সাম্রাজ্যের সূচনা হয় ১৫০৪ সালে, তবে এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ঘটে ১৫২৬ সালের ২১ এপ্রিল, যখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি ও আগ্রা দখল করেন। বাবর ছিলেন তৈমুর লং ও মঙ্গল নেতা চেঙ্গিস খানের বংশধর। এখান থেকে বলা যায় মুঘল সাম্রাজ্য মূলত তুর্কি মঙ্গল বংশীয় শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ১৬০০ থেকে ১৮০০ শতাব্দী পর্যন্ত মুঘলরা ভারতবর্ষে ব্যাপক সামরিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও স্থাপত্য প্রভাব বিস্তার করে। মুঘলদের প্রভাব শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না, পারস্য, মধ্য এশিয়া ও আফগানিস্তানের রাজনীতিতেও তাদের কূটনীতি ও বংশগত সম্পর্কের মাধ্যমে ছাপ পড়েছিল। সম্রাট আকবর, জাহাঙ্গীর, আওরঙ্গজেব প্রমুখ শাসকরা মুঘল সাম্রাজ্যকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দেন। বাংলায় মুঘলদের প্রবেশ ঘটে ১৬১০ সালে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। তার নির্দেশে বাংলার সুবাদার ইসলাম খান চিশতি পূর্বের রাজধানীর রাজমহল, বর্তমানে যা ভারতের ঝাড়খণ্ড, সেখান থেকে রাজধানী ঢাকায় স্থানান্তর করেন এবং এর নাম দেন জাহাঙ্গীরনগর। তখন থেকেই ঢাকাকে রাজনৈতিক ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে গড়ে তোলা হয়। মুঘল আমলে ঢাকায় সুভা বাংলা বা বাংলার প্রাদেশিক রাজধানী প্রতিষ্ঠা করা হয়। এখান থেকে সুবাদার বা গভর্নর এবং অন্যান্য মুঘল কর্মকর্তারা সারা বাংলার শাসনকার্য পরিচালনা করতেন। এর ফলে ঢাকায় আদালত, রাজকীয় কার্যালয়, সামরিক ঘাঁটি ও স্থাপত্যিক নিদর্শন গড়ে ওঠে। ঢাকায় যেসব সামরিক ঘাঁটি গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল লালবাগ কেল্লা, যার নির্মাণ করেন সুবাদার প্রিন্স আজম শাহজাহান। এছাড়াও নির্মিত হয় অসংখ্য মসজিদ, দরবার, সড়ক ও সেতু। এর মধ্যে হোসেনি দালান, সাত মসজিদ, মর্তুজাবাদ, আর্মেনিয়া গির্জা আজও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে টিকে রয়েছে। মুঘল আমলে ঢাকার বাণিজ্য ব্যাপক প্রসার লাভ করে। বিশেষ করে মসলিন কাপড় ছিল ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অত্যন্ত জনপ্রিয়। এছাড়া আর্মেনিয়া, ওলন্দাজ, পর্তুগিজ ও ইংরেজ বণিকেরা মুঘল প্রশাসনের অনুমতিক্রমে ঢাকায় বিভিন্ন বাণিজ্যিক ঘাঁটি স্থাপন করেন। মুঘল আমলে ঢাকায় ফরাসি ভাষার প্রভাব ব্যাপকভাবে পড়েছিল। ধর্মীয় দিক দিয়েও হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান লক্ষ্য করা যায়। মসজিদ, মাদ্রাসা, খানকা ও দরগাগুলো ধর্মচর্চা ও সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে। মুঘল সম্রাটরা নিজেরা শিক্ষিত ছিলেন এবং জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, চিত্রকলা ও সঙ্গীতের পৃষ্ঠপোষকতা করতেন। ফরাসি ছিল তখন প্রশাসনিক ও বিদ্বানদের ভাষা। ফার্সি ভাষায় বিপুল পরিমাণ কবিতা, ইতিহাস, আইন ও দর্শনের গ্রন্থ রচিত হয়। বাংলা ভাষাতেও সাহিত্য চর্চা চলতে থাকে। বিশেষ করে মঙ্গল কাব্য ও বৈষ্ণব পদাবলী নতুন জীবন পায়। দরবার ভিত্তিক কবি ও লেখকদের পৃষ্ঠপোষকতা দেওয়া হতো। মুঘল আমলে মিনিয়েচার পেইন্টিং নামে একটি বিখ্যাত চিত্রধারা গড়ে ওঠে। এই ধারায় ঐতিহাসিক দৃশ্য, দরবারি জীবন ও ধর্মীয় কাহিনী চিত্রিত হতো। স্থাপত্যেও অসাধারণ শিল্পচর্চা হয়েছিল, যেমন তাজমহল,
হুমায়ুনের সমাধি, লালবাগ কেল্লা, লাল কেল্লা ইত্যাদি। মুঘলদের আগমনের পর ঢাকায় শুরু হয় শহরের বিস্তার, নগর পরিকল্পনা, স্থাপত্য উন্নয়ন ও প্রশাসনিক শক্তির কেন্দ্রীয়করণ। ঢাকাকে মুঘলরা শুধু রাজধানী করেনি, তারা এটিকে একটি ঐতিহাসিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে তুলেছিলেন। মোঘল আমলের সেই সব স্থাপত্য ও প্রভাব আজও পুরান ঢাকার অলিতে গলিতে জীবন্ত ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো থাকবে আরও কয়েক শত বছর।